আজ আপনি জানতে চলেছেন এমন একটি ভয়াবহ গল্প যেটি গুহা অনুসন্ধান ইতিহাসে সবচেয়ে অস্বাভাবিক এবং সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি। একবার কল্পনা করে দেখুন, একজন সম্পূর্ণ সুস্থ মানুষ ঘন অন্ধকার একটি গুহার ভেতরে একটানা 27 ঘন্টা ধরে উল্টো হয়ে আটকে আছেন। রক্ত মাথার দিকে জমে যাচ্ছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে, 1 ইঞ্চি নাড়াচাড়া করারও সুযোগ নেই, আর চারপাশে শুধু পাথরের নিস্তব্ধতা। তাকে বাঁচানোর জন্য ছুটে আসে দেশের সেরা অভিজ্ঞ উদ্ধারকারী দল। ঘন্টার পর ঘন্টা চলে মরিয়া চেষ্টা, প্রতিটা মুহূর্তে আশার আলো ক্ষীণ হতে থাকে। কিন্তু তারপর ঘটে যায় এমন কিছু যা শুধু মনমান্ত্রিক নয়, ভয়ঙ্করভাবে বেদনাদায়ক। আপনার মন যদি দুর্বল হয় তাহলে এখনই এই ভিডিওটা বন্ধ করে দিন। 2009 সালের 24শে নভেম্বর আমেরিকার ইউটাতে বসবাস করত 24 বছর বয়সী জন এডওয়ার্ড জোন্স। সেদিন তিনি চাকরি থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন। পরিবারের সাথে সময় কাটাতে সবাই মিলে একটি সিদ্ধান্ত নেয়, এই ছুটিটা তারা একটু ভিন্নভাবে উদযাপন করবে। তারা ঠিক করে এই ছুটিতে তারা যাবে বিখ্যাত নটি ফর্টি কেভে। কিন্তু তারা জানতই না এই সিদ্ধান্তটাই হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল। এই গুহার ভেতরে রয়েছে একটি অংশ বাথ ক্যানেল। এটা এতটাই সংকীর্ণ যে জায়গায় অভিজ্ঞ গুহাচারীরা প্রায় আটকে যেতেন। এই কারণে গুহাটি বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে নতুন কিছু নিয়মের সঙ্গে 2009 সালে মার্চে গুহাটি আবারও খোলা হয়। শর্ত ছিল 21 দিন আগে অনুমতি নিতে হবে এবং প্রতিটা দলে থাকতে হবে কমপক্ষে 2 জন গুহাচারী। জন প্রথমবার এই গুহায় যাচ্ছিল, কিন্তু ছোটবেলায় ভাই জর্জের সঙ্গে গুহা অনুসন্ধানের অভিজ্ঞতা তার ছিল। দুজনকেই অভিজ্ঞ হিসাবে ধরা হয় এবং অনুমতি দেওয়া হয় গুহার ভেতরে ঢোকার। 24শে নভেম্বর রাত 8টা তারা গুহার ভেতরে প্রবেশ করেন। প্রথম 1 ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল। আত্মবিশ্বাসের সাথে তারা এগিয়ে যাচ্ছিলেন গভীর দিকে। তারপর তারা একটি মানচিত্র দেখে সিদ্ধান্ত নেন তারা যাবে গুহার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশে, বার্থ ক্যানেলে। জন ও জর্জ ভেতরে ঢুকে পড়েন, আর সেখানে ঘটে যায় সবচেয়ে মারাত্মক ভুল। তারা যে পথে ঢুকেছিল ওইটা আসলে বার্থ ক্যানেলের মূল পথ ছিল না। তারা ভুল করে ঢুকে পড়েছিল একটি অপরিচিত ক্রস টানেলে। জন প্রায় 15 ফুট এগিয়ে যান। পথ যত এগোয় ততই সংকীর্ণ হতে থাকে গুহার মুখ। জন শারীরিকভাবে একটু ভারী হয়, তিনি কাঁধ ও কোমর ভাঁজ করে নিজের শরীরকে গুড়িয়ে গুড়িয়ে এগোচ্ছিলেন। এখন আর ফিরে আসার কোনো সুযোগ নেই। জন মনে করেছিলেন সামনে হয়তোবা একটু খোলা জায়গা আসবে। এই আশাতেই তিনি আরও এগিয়ে যান, কিন্তু পরিস্থিতি হঠাৎ ভয়াবহ হয়ে ওঠে। একটি পাথরের পাশ দিয়ে 90 ডিগ্রি বাঁক নিয়ে গিয়ে জন হঠাৎ নিচের দিকে পড়ে যেতে শুরু করেন। তিনি কোনো মতে হাত দিয়ে নিজেকে থামান এবং চিৎকার করে ভাইকে বলেন, জস, তুমি এদিকে এসো না, আমাকে অনুসরণ করো না। হেডল্যাম্পের আলোতে জন সামনে একটি ছোট গর্ত দেখতে পান। জনের ভেতরে একটি আশা জেগে ওঠে, কিন্তু এটাই ছিল জনের জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুল। তিনি এগিয়ে যান এবং নিজের মাথায় সেই গর্তের ভিতরে ঢুকিয়ে দেন। তিনি যে টানেলটিতে ছিলেন সেটি ছিল সম্পূর্ণ অপরিচিত। এটি ছিল গুহার সবচেয়ে শেষ এবং সংকীর্ণ পথ, যার ভেতরে কোনো খোলা জায়গা ছিল না। এই জায়গাটি ছিল মাত্র 14 বাই 11 ইঞ্চি। জন উল্টো হয়ে পুরোপুরি ফেসে গেলেন। তার মাথা নিচের দিকে এবং পা উপরে ছিল। তিনি প্রায় 70 ডিগ্রি বাঁকানো অবস্থায় ছিলেন। তিনি নিজেকে ঠেলে উপরে তোলার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি আবার জসকে ডাকতে শুরু করেন। জস ততক্ষণে ক্রস পথ পেরিয়ে সেখানে পৌঁছে যান, কিন্তু জস সেখানে উল্টো হয়ে এসেছিল যাতে সে আবারও ফিরে যেতে পারে। জস দেখেন সেখানে জন একটি গর্তের মধ্যে ঢুকে গিয়েছে, আর তার শরীরটা যেন গর্ত গিলে ফেলেছে। শুধুমাত্র জনের দুটো পা দেখা যাচ্ছে। জস নিজের পা দিয়ে জনের পা ধরে টেনে বের করার চেষ্টা করেন। জন কিছুটা উপরে উঠেন, কিন্তু বারবার চেষ্টা করে ফল না পাওয়ায় দুজনেই হতাশ হয়ে পড়েন। জস বুঝতে পারেন এখন প্রফেশনাল রেস্কিউদের দরকার। এরপর সিদ্ধান্ত হয় জস বাইরে গিয়ে সাহায্য আনবে এবং জন যতটা সম্ভব রিল্যাক্স থাকবে এবং ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, কারণ সেখানে অক্সিজেনের অভাব ছিল। জস গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, সবাইকে সব জানিয়ে দেয়। উদ্ধারকারী দলকে ডাক দেওয়া হয়। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল যে জন উল্টো অবস্থায় ছিল। ডাক্তাররা তখন জানায় যে এমন উল্টো অবস্থায় কোনো সুস্থ মানুষ 8 ঘন্টার বেশি বাঁচতে পারে না। এরপরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে।
জনকে উদ্ধারের জন্য প্রথম যে উদ্ধারকারী ভেতরে যান তার নাম সুশি। উচ্চতা মাত্র 5 ফুট 3 ইঞ্চি। নিজেকে নিরাপদ রাখতে তিনি পায়ে দড়ি বেঁধে গুহার ভেতরে ঢুকেন। রাত 10:30 নাগাদ সুশি জনের কাছে পৌঁছান। ততক্ষণ জন প্রায় 9 ঘন্টা ধরে উল্টো হয়ে আটকে আছেন। দুজনের কথা হয়। জন আনন্দে বললেন, হাই সুশি, ধন্যবাদ আসার জন্য। আমি সত্যি এখান থেকে বের হতে চাই। সুশি তাকে আশ্বস্ত করেন, চিন্তা করবেন না জন, এখন পেশাদার সাহায্য এসে গেছে, আপনি খুব শীঘ্রই বের হবেন। এই কথা জনের মনে একটা আশা জাগে। তিনি ভাবেন এখনই বুঝি সব শেষ, কিন্তু বাস্তবতা ছিল এর চেয়েও ভয়াবহ। সুশি বুঝতে পারেন ভেতরে পরিস্থিতি বাইরে থেকে যতটা খারাপ মনে হচ্ছে আসলে তার চেয়েও অনেক বেশি জটিল। তিনি জনের পায়ে দড়ি বেঁধে টান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু টানেলের ঘর্ষণ এতটাই বেশি ছিল যে দড়ি একদম কাজ করছিল না। 2 ঘন্টা চেষ্টা করে কোনো ফল না পেয়ে হতাশ হয়ে সুশি বাইরে ফিরে আসেন। তারপর উদ্ধারকারীরা সিদ্ধান্ত নেন পুলিশ সিস্টেম বসাবে, কিন্তু সমস্যা ছিল ভয়াবহ। টানেল এতটাই সংকীর্ণ যে বড় কোনো যন্ত্র ভেতরে নেওয়া যাচ্ছিল না। ছোট ছোট সরঞ্জাম নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে হুমড়ি দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছিল। এই সময় উদ্ধারকারীরা টানা জনের সাথে কথা বলে তাকে শান্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু সময় থেমে থাকেনি। তার প্রায় 90 কেজি শরীর অবিকাশের প্রবল চাপ সহ্য করছিল। রক্ত সঞ্চালনের সমস্যা শুরু হয়, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে তিনি আরো অস্থির হয়ে ওঠেন। তার পা দুটি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। অবশেষে জনের সাথে একটি টেলিকমিউনিকেশন বসানো হয়। বাইরে থেকে তার স্ত্রী এমিলি কথা বলেন। এমিলি কান্না চেপে বলেন, জন শান্ত থাকো, তুমি বেরিয়ে আসবে, সব ঠিক হয়ে যাবে। জনও তাকে আশ্বস্ত করেন। ততক্ষণে জন আটকে থাকার সময় 18 ঘন্টা পার হয়ে গিয়েছে। এবার পুলিশ সিস্টেম পুরোপুরি প্রস্তুত। রিয়ান নামে আরেকজন উদ্ধারকারী দল ভেতরে ঢোকেন। রিয়ান জিজ্ঞাসা করেন, কেমন আছেন জন? জন কষ্ট সুরে বলে, আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে উল্টো হয়ে আছি, আমার পা দুটি আমাকে মেরে ফেলছে। রিয়ান লক্ষ্য করেন জনের পা একটি ছোট জায়গায় আটকে আছেন। তিনি সেগুলো আলগা করেন এবং আবারও টান শুরু হয়, কিন্তু জনের স্নায়ুগুলো এতটাই সংবেদনশীল হয়ে উঠেছিল যে অসহ্য ব্যথায় তিনি টান বন্ধ করতে বলেন। কিছুক্ষণ বিরতির পর আবারও চেষ্টা। এবার মনে হচ্ছিল পুলিশ সিস্টেম কাজ করছে। জন প্রায় অর্ধেক উপরে উঠে আসেন, কিন্তু পুরোটা নয়। তার পা পাথরের সাথে আটকে যাচ্ছিল, বাস করাও অসম্ভব ছিল। রিয়ান তখন হতাশ হয়ে একটি ভয়ঙ্কর সিদ্ধান্তর কথা ভাবেন, জনের পা ভাঙতে হবে। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ সিস্টেমে ঢিল করা একটি বোল্ট দেওয়াল থেকে খুলে গিয়ে সোজা রিয়ানের মাথায় আঘাত করে। রিয়ান সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। জন তখন অর্ধেক উপরে ছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যে পিছনে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে যান। এরপর জনের কাছ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেও তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, এখন সেটাও নেই। রিয়ান জ্ঞান ফিরে ফেলে দেখা যায় তার মাথা থেকে রক্ত ঝরছে। তাকে দ্রুত বাইরে এনে হাসপাতালে পাঠানো হয়। এরপর জনের বাবা ডেভ গুহার ভেতরে যান। ভাঙা পুলিশ সিস্টেম আবার বসাতে আরো 1 ঘন্টা সময় লাগে। ডেভ দড়ি দিয়ে জনকে বাঁধার চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া নেই। জনের সাহায্য ছাড়া 90 কেজি একটি শরীর এমন জায়গা থেকে বের করা প্রায় অসম্ভব। এক সময় ডেভ নিজেও প্রায় 15 মিনিট আটকে যান এবং হতাশ হয়ে বাইরে ফিরে আসেন। অবশেষে ব্রায়ান্ট নামে আরেকজন উদ্ধারকারী ভেতরে যান। পরিবারের সাথে কথা বলার জন্য আবার টেলিকম বসানো হয়, কিন্তু জন আর কোনো সাড়া দেয় না। উদ্ধারকারীরা এক জায়গায় জড়ো হয়ে শেষ সিদ্ধান্তে পৌঁছান, জন অ্যাডরাস জোন্স আর বেঁচে নেই। তারা একজন মেডিকেল ডাক্তারকেও ভেতরে পাঠান নিশ্চিত হওয়ার জন্য। ঠিক তাই হয়, ডাক্তার নিশ্চিত করেন যে জন মারা গেছেন। 25শে নভেম্বর রাত 11:56 আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় যে জন অ্যাডরাস জোন্স মারা গেছেন। 120 জনের বেশি উদ্ধারকারী 27 ঘন্টা ধরে চেষ্টা করেও জনকে বাইরে বের করতে পারেনি। জন তার জীবনের শেষ 27 ঘন্টা কাটিয়েছেন এক চরম উল্টো অবস্থায়, যেখানে ডাক্তাররা পূর্বাভাস দিয়েছিলেন যে তিনি 10 ঘন্টার বেশি বাঁচবেন না। একজন উদ্ধারকারী মিডিয়াকে জানান যে এটি তার 29 বছর জীবনের সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান ছিল এবং তারা এই অভিযানে হেরে গেছেন। কর্তৃপক্ষ জনের দেহ গুহা থেকে বাইরে বের করার জন্য সর্বোত্তক চেষ্টা করেছিল, কিন্তু আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি উদ্ধারকারী দলের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে জনের দেহ সেখানে চিরতরে দাফন
স্থাপন করা হবে। গুহার প্রবেশপথ কনক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়। এর 1 সপ্তাহ পর পুরো নটিপটি গুহাটিকে চিরতরে সিল করে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনার কাছে এই গল্পটা কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে।